প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টসে। শুরু করছি আজকের পর্ব। আমাদের আজকের পর্ব শিক্ষাঙ্গন হোক শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ। গ্রন্থনা ও উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস। প্রিয় শ্রোতা, পৃথিবীর ঋতুর পালাবদল, সূর্যোদয় সূর্যাস্ত, এমনকি ক্ষুদ্র কীট পতঙ্গ ও পশু পাখি চলে নিয়ম শৃঙ্খলার ভেতর। যদি মানুষ হয়েও সেই নিয়ম শৃঙ্খলা ভেঙে সামাজিক অস্থিরতা তৈরি করে, নষ্ট করে ধর্মীয় সহনশীলতা, নৈতিক শিক্ষা, জাতীয় সঙ্গীত বা পতাকার প্রতি যথাযথ সম্মানবোধ, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধ, সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, মা বাবা শিক্ষক ও বড়দের আদেশ বা উপদেশ মেনে চলার যে সংস্কৃতি ছিল তা যেন এক ফুৎকারে উড়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী। কেন তৈরি হচ্ছে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তা জানতে এবং ক্ষতিকর আচরণ পরিবর্তনে করণীয় কী হতে পারে সে মতামত ধারণ করতে আমাদের মাঠ প্রতিবেদক দুর্জয় দাস আছেন কক্সবাজার সদর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে। তাহলে শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি আমাদের মাঠ কর্মীর নেওয়া জেলা শিক্ষা অফিসারের সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, মানুষের সুশৃঙ্খল জীবনে শিক্ষালাভ শুরু হয় তার পরিবার ও শিক্ষা জীবনে। শৃঙ্খলাই জীবন, আর শৃঙ্খলাবোধ তৈরির প্রয়োজন সামাজিক রীতিনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধা, উত্তম নৈতিকতা এবং কর্তব্যপরায়ণতা। বর্তমানে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। শৃঙ্খলাবদ্ধ জীবনের স্বাধীনতা কিছুটা হস্তক্ষেপ হলেও আগামী প্রজন্মকে সঠিক পথে চালিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এই বিষয়ে পরিবার ও সমাজ কিভাবে দায়িত্ব পালন করতে পারে এ নিয়ে পরামর্শ শুনব বিশেষজ্ঞের কাছে। আমাদের সাথে যুক্ত হবেন কক্সবাজার জেলার শিক্ষা কর্মকর্তা জনাব নাসির উদ্দিন স্যার। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবক মিলেই এই সামাজিক অস্থিরতা বন্ধ করতে হবে। অভিভাবকদের সম্পৃক্ত করে কিভাবে পরিকল্পনা এগিয়ে নিয়ে যায় এই বিষয় নিয়ে স্যারের পরামর্শ শুনব। স্যার, আপনার কাছে জানতে চাইব, সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের আচরণ, শ্রদ্ধাবোধের অভাব, পড়ালেখার মাধ্যম নিয়ে সিদ্ধান্তহীনতা, ক্লাসরুমে শিক্ষকের কথা শোনার পরিবর্তে প্রাইভেট টিউশন নিয়ে ব্যস্ততা, এসব বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকের মতে সামাজিক অবক্ষয়ের জন্য শিক্ষক লাঞ্ছনা, বড়দের অবজ্ঞা করার মতো ঘটনা ঘটছে। বর্তমান সময়কে কাজে লাগিয়ে সামাজিক প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কী করা যেতে পারে? সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের আচরণ, বিশেষ করে শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধাবোধের অভাব, এটি একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা শিক্ষার্থীরা যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে, আস্থা হারিয়ে ফেলে, তাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে। যার উপর আস্থা নেই তার কাছ থেকে শিক্ষা গ্রহণ কখনোই সম্ভব নয়। অতি সম্প্রতি সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানোর মতো অভিযোগ নিয়ে যেভাবে আন্দোলন চলছে, যে পদ্ধতিতে, এটি কিন্তু কাঙ্ক্ষিত নয়। কেননা প্রতিষ্ঠান প্রধান বা কোনো শিক্ষক, কোনো কর্মচারী যেইনি হন না কেন, তিনি যদি অন্যায় করে থাকেন, সেটার জন্য বিধিবদ্ধভাবে নির্দিষ্ট নিয়মে অভিযোগ করার নিয়ম আছে, বিধান আছে, এবং লিখিত অভিযোগ হলে সেটি তদন্তের মাধ্যমে সুরাহা করার বিষয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এইভাবে যে কোনো অনিয়ম যদি হয়ে থাকে, যদি সঠিক পদ্ধতিতে অভিযোগ দাখিল করা হয়, তাহলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আছেন, জেলা শিক্ষা অফিসার আছেন, ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন। ওনারা কিন্তু এই বিষয়গুলির যথাযথভাবে সুরাহা করে করতে পারেন। কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে শিক্ষার্থীরা অস্থির হয়ে উঠেছে। তারা চাচ্ছে এখনই পদত্যাগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টি সত্যি উদ্বেগের বিষয়। অন্যদিকে পড়ালেখার মাধ্যম নিয়ে সিদ্ধান্তহীনতার কথা উচ্চারিত হচ্ছে। এখানে মাধ্যম বলতে বিশেষ করে
ক্লাস 9-এর স্টুডেন্টদের গ্রুপ বিভাজনের বিষয়টা হয়তো তারা ভাবছেন। আমাদের বর্তমান বছর পর্যন্ত যে প্রচলিত কারিকুলাম, এই কারিকুলাম অনুসারে 2024 সালে ক্লাস 9-এর শিক্ষার্থীরা কোনো বিভাগে বিভক্ত হয়নি। 2025 সালে ক্লাস 10-এ গিয়ে তারা গ্রুপে বিভক্ত হওয়ার কথা, কিন্তু নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরে একটি নতুন সিদ্ধান্ত এসছে যে 2024 সালে আগের কারিকুলাম অনুসারে তারা বার্ষিক পরীক্ষা দেবে, কিন্তু 2025 সাল থেকে তারা আবার গ্রুপে বিভক্ত হবে, অর্থাৎ ক্লাস 10-এ গিয়ে তারা গ্রুপে বিভক্ত হবে এবং 1 বছরের সংক্ষিপ্ত সিলেবাস পড়াশোনা করে তারা পাবলিক পরীক্ষা অবতীর্ণ হবে। তো বিষয়টি নিয়ে এখনো গার্জিয়ান এবং শিক্ষার্থী মহলে কিছু দুশ্চিন্তা থাকলেও প্রকৃতপক্ষে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীদের দুর্ভাবনার কোনো কারণ নেই। যেভাবে সিলেবাস এবং বইগুলিকে মডিফাই করা হচ্ছে, শিক্ষার্থীদের কোনো কষ্ট হবে না, অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষকদের কথা শোনার পরিবর্তে শিক্ষার্থীরা প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে, এটি আসলে একটি সমস্যা। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ বলছেন সামাজিক অবক্ষয়ের কারণে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীরা আস্থা হারাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ হারাচ্ছে। আবার কেউ বলছেন শ্রেণীকক্ষে শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করছেন না, এই জন্য শিক্ষার্থীরা ক্লাস বিমুখ হচ্ছে। আবার কেউ বলছেন বর্তমানে বিভিন্ন আকার সংস্কৃতি সহ বিভিন্ন সংস্কৃতি, বিশেষ করে প্রযুক্তিক বিভিন্ন আগ্রাসনের কারণে শিক্ষার্থীরা লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে। তারা একটা ফ্যাশনের মতোই প্রাইভেট টিউটর শিক্ষকদের কিংবা কোচিং সেন্টারে নিয়মিত পড়াশোনা করতে যায়। প্রকৃতপক্ষে ভালো কোনো পড়াশোনা হয় বলে আমার মনে হয় না। তো এখানে অভিযোগ যেগুলি দেওয়া হচ্ছে, কোনোটাই ফেলনা নয়, প্রত্যেকটাই কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো অংশে এগুলো সত্য। যেমন সামাজিক অবক্ষয় যে ঘটেছে, সামাজিক মূল্যবোধগুলি যে মানুষ ভুলে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা যে মূল্যবোধগুলো ধারণ করছে না, অর্থাৎ কাঙ্ক্ষিত পর্যায়ে, এটা কিন্তু ঠিক। সাথে সাথে অনেক প্রতিষ্ঠানে যথাযথ প্রক্রিয়ায় এবং যথাযথভাবে শ্রেণী কার্যক্রম সবসময় পরিচালিত হয় না, এই অভিযোগ অনেকাংশে ঠিক। কারণ আমরা আমাদের মনিটরিংয়ে দেখতে পাই যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারা গোছের শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়, এতে শিক্ষার্থীরা লেখাপড়ার আনন্দ লাভে ব্যর্থ হয় এবং তাদের যে মনের চাহিদা, স্মার্ট যুগের স্মার্ট স্টুডেন্টস, তারা শিক্ষকদের সেই রকম পারফরমেন্সের অভাবে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের প্রতি মনোযোগ হারায়। ফলে তারা কোচিং সেন্টারের দিকে যুক্ত পারে, প্রাইভেট টিউশনের দিকে যুক্ত পারে। আবার কোনো কোনো শিক্ষকের বিরুদ্ধে এটা অভিযোগ হয় যে তিনি শ্রেণীকক্ষে যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ান না, কিন্তু প্রাইভেটে পড়ান। এই কথাটা ঢালাওভাবে বলা যাবে না, তবে হয়তো কোনো কোনো শিক্ষকের ক্ষেত্রে এটা একেবারে অস্বীকারও করা যাবে না। এগুলি আমাদের নজরে আসলে আমরা দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে আমাদের সামাজিক প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতেই হবে, তাদেরকে আলোকিত মানুষ করতেই হবে। তাহলে আমরা কি করব? এটাই প্রশ্ন। এই জন্য আসলে অনেক জায়গায় হাত দিতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের শিক্ষানীতি কিংবা শিক্ষা কারিকুলাম যেটা আছে, একটা স্থিতিশীল, বিজ্ঞানসম্মত, যুগোপযোগী, মানবিক গুণ এর অনুশীলনের সুযোগ সম্বলিত একটি শিক্ষাক্রম আমাদেরকে, অর্থাৎ কারিকুলাম চালু করতেই হবে। আমরা কারিকুলাম এখনো, যদিও এটা স্বাভাবিক নিয়ম যে কয়েক বছর পর পর কারিকুলাম চেঞ্জ হয়, কিন্তু আমরা এখনো আমাদের দেশে খুব সন্তোষজনকভাবে কার্যকর কারিকুলাম পাইনি, এমন অভিযোগ অনেকেই করে থাকে। আমি বলবো এটা হয়তো আংশিকভাবে ঠিক, আমাদেরকে আরও গবেষণা করতে হবে এবং কর্তৃপক্ষ করছেনও সেটি।
এবং সেভাবে কারিকুলামটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে একটি, এবং কারিকুলাম বাস্তবায়নের জন্য যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদেরকে তৈরি করতে হবে, অভিভাবকদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠানগুলিতে অবকাঠামো সহ শিক্ষা উপকরণ এই সব দিকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার পরে কারিকুলামটা বাস্তবায়ন করতে হয়, তাহলে এটি মোটামুটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আনন্দমুখর, আকর্ষণীয় করতে হবে। শিক্ষকদেরকে যথেষ্ট প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তারা যেন শ্রেণীকক্ষে আনন্দময়, আকর্ষণীয় এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে শিক্ষার্থীদের চাহিদা পূরণের মতো করে যেন শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যদিকে গার্জিয়ানদেরকে অর্থাৎ অভিভাবকদেরকে তাদের সন্তানদের দিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে, তাদেরকে নিয়মিত সময় দিতে হবে এবং তারা কোথায় যাচ্ছে, কী করছে, কারা বন্ধুবান্ধবের সাথে মিশছে কিনা, নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, তাদের পারফরমেন্স ভালো কিনা, এই বিষয়গুলো নজর রাখতে হবে এবং বিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে। এবং সাথে সাথে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নৈতিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধগুলির চর্চার সুযোগ আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে। এটি না হলে আলোকিত মানুষ গড়ে উঠবে না। এখন অবাধ তথ্য প্রবাহের যুগ, মিডিয়া অবাধে চলছে। একজন শিক্ষার্থী ঘরে বাইরে রাস্তাঘাটে বন্ধু বান্ধব সবখানেই কিন্তু সমগ্র বিশ্ব সংস্কৃতির সাথে ভালো বা মন্দ যেভাবেই বলি না কেন পরিচিত হচ্ছে। সেখানে ভালোটা গ্রহণ করে মন্দটা পরিহার করার মতো সৎ মানসিকতা তৈরি করার জন্য পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট ভূমিকা আছে। স্যার, আপনার কাছে জানতে চাইব, অনেক অভিভাবক মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো লেখাপড়া হয় না বলেই শিক্ষার্থীরা কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশন নেয়। আবার শিক্ষকগণ মনে করেন তারা ভালো পড়ান, কিন্তু শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনতে চায় না। তবে ক্লাসরুমের শিক্ষার বিকল্প কখনোই কোচিং সেন্টার হতে পারে না। শিক্ষা জীবনে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং জীবনের মূল্যবোধ শেখাতে শিক্ষকগণ কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অনেক অভিভাবক মনে করে শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা হয় না, এই জন্য বাচ্চারা কোচিং সেন্টারে যায়, যেটি আমি আগেই বলেছি। এটি কিন্তু শিক্ষকরা মনে করেন না। শিক্ষকরা মনে করছেন শিক্ষার্থীদের মনোযোগ নেই। আমি আগেই বলেছি দুটি কিন্তু আংশিক সত্য, সুতরাং উভয়কেই মনোযোগী হতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউশন কখনো শ্রেণী শিক্ষার বা ক্লাসের বিকল্প হতে পারে না। ক্লাসে আসা যাওয়ার মাধ্যমে, শ্রেণী পাঠের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী একাডেমিক লেখাপড়া নয়, শুধু সামাজিকীকরণ সহ অভিযোজন ক্ষমতা এবং তাদের বিভিন্ন স্তরের সহপাঠীর সাথে মেলামেশার মাধ্যমে তাদের অনেক ধরনের সামাজিক এবং মানবিক গুণাবলীর বিকাশ হয় এবং শ্রেণীকক্ষে শিক্ষার উত্তম পরিবেশে তারা যে শিক্ষা লাভ করতে পারে, প্রাইভেট টিউশন সেন্টারে কিংবা কোচিং সেন্টারে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমাদের চূড়ান্ত কথা হচ্ছে এটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কার্যকর, আধুনিক, বিজ্ঞানসম্মত, সৃজনশীল এবং মানবিক ও নৈতিক শিক্ষার কেন্দ্রে পরিণত করতে হবে। এই জন্য শিক্ষা কর্তৃপক্ষকে অর্থাৎ ম্যানেজিং কমিটি বা পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদেরকে যথেষ্ট প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষকরা শ্রেণীপাঠ ঠিকভাবেই পরিচালনা করছেন কিনা এটা দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে। গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক, মাঝখানে শিক্ষার্থী, আমরা প্রত্যেকেই যদি সচেতন থাকি, সক্রিয় থাকি, তাহলে আমাদের শিক্ষার্থীরা আবার তাদের কাঙ্ক্ষিত পরিসীমায় ফিরে আসবে। তারা আবার চরিত্রবান হয়ে, মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে এবং বর্তমান যুগের চাহিদা অনুসারে তাদের নিজেদেরকে তৈরি করার মতো মন মানসিকতা এবং সৃজনশীল মনোভাব এগুলি তাদের ভিতরে প্রতিষ্ঠা করে তারা লেখাপড়ায় মনোযোগী হবে। আমরা আশা করছি
সংশ্লিষ্ট সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং আমাদের সন্তানদেরকে তথা আগামী প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশকে যথাযথভাবে পরিচালনা করার উপযোগী যেন তারা হয়ে ওঠে সেভাবে তৈরি করার জন্য কাজ করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা, এখন আমরা এই বিষয়ে জনসাধারণের মতামত শুনব। একজন স্কুল শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাচ্ছি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং দেশের প্রতি ভালোবাসার শিক্ষা কিভাবে তারা স্কুল থেকে এবং বাড়ি থেকে পেয়ে থাকে। আমি একজন শিক্ষার্থী। আমরা বিদ্যালয় থেকে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করা বাংলাদেশের যে একটি প্রতীক রয়েছে জাতীয় পতাকা, আমাদের পরিবারের কাছ থেকে আমরা শিখতে পারি আমাদের জাতীয় পতাকা একটি প্রতীক রয়েছে, বাংলাদেশের জন্য একটি স্বাধীনতার প্রতীক রয়েছে। আমরা শিক্ষা পাই আমাদের একটি জাতীয় পতাকা রয়েছে সম্মান প্রদর্শনের জন্য। অ্যাসেম্বলি ক্লাসেও আমরা সম্মান প্রদর্শন করি জাতীয় পতাকার প্রতি। বলতে গেলে প্রতিদিনই জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করে অ্যাসেম্বলি ক্লাসে। জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের অবগতির একটি সঙ্গীত। এটি আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। আমরা সকলে সম্মান প্রদর্শন করি। স্কুলের শিক্ষকরাও আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নির্দেশনা দেন। আমাদের বাড়ি থেকেও আমাদের মা বাবারা, পরিবাররা আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উপদেশ দিয়ে থাকেন। আমরা প্রতিদিন অ্যাসেম্বলি ক্লাসের মধ্যে জাতীয় সঙ্গীত গেয়ে থাকি। আমাদের প্রতিদিনের একটি নিয়ম হচ্ছে আমরা প্রতিদিন অ্যাসেম্বলি ক্লাসের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি এবং জাতীয় সঙ্গীত গেয়ে থাকি। আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের বাবা মারা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উপদেশ দিয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমাদের উপদেশ দিয়ে থাকেন। আমি একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের স্কুলে অনেকগুলো নিয়মকানুন আমাদের ভালো লাগে। যেমন আমাদের স্কুলে শিক্ষকরা প্রতি ক্লাসে গিয়ে নিজেদের দায়িত্ব পালন করে এবং ভালো করে আমাদের পড়াশোনা করায়। আর কিছু কিছু নিয়ম আমাদের ভালো লাগে না, যেমন স্টুডেন্টরা ক্লাসে হইচই করে, মানে অথবা ওয়াশরুমে আবার টিউবওয়েলে গিয়ে অতিরিক্ত ধরাধরি করে। অ্যাসেম্বলি ক্লাসেও অনেক সময় বিশৃঙ্খলা করে বা স্কুলের পিছনে লুকিয়ে থাকে অথবা এদিক ওদিকে দৌড়াচড়া বা দৌড়াদৌড়ি বা হইচই করতে থাকে, যা আমার অনেক বিশ্রী লাগে। আর কিছু স্কুলে অনেক নিয়ম রয়েছে যা আমাদের অনেক ভালো লাগে। যেমন স্যার আমাদেরকে অনেক সুন্দর করে অ্যাসেম্বলি ক্লাসে জাতীয় সঙ্গীত করায়, তারপরে জাতীয় পতাকা প্রদর্শন করায়, তারপরে অনেক আমাদের ব্যায়াম করায়, আর অনেক কিছু আমাদের শিখিয়ে দেয়। আমাদেরকে শরীরচর্চা করায়। তারপরে আমাদের স্কুল পরিষ্কার রাখার জন্য আমাদেরকে সচেতন করে প্রতি সপ্তাহে আমাদের স্কুলের মাঠ পরিষ্কার করা হয়, যাতে অনেক স্টুডেন্ট দায়িত্ব পালন করে। তারপরে আমাদের স্কুলে বৃক্ষরোপণ করা হয়, তারপরে পানি সেচ দেওয়া হয়। এগুলো এই নিয়মকানুনগুলো আমার অনেক ভালো লাগে আমাদের স্কুলে, যা আমাদের অনেক ক্লাব থেকে দেওয়া হয়, অনেক সুযোগ সুবিধা। ও এই জন্য এগুলো আমাদের অনেক ভালো লাগে নিয়মকানুনগুলো আমাদের স্কুলে। আমার খারাপ লাগে ছেলেমেয়েরা যখন দৌড়াদৌড়ি করে, বৃক্ষগুলো যত্ন করে না, তারপরে ওখানে পানি সেচ দেয় না, আর ওগুলো ছিঁড়ে ফেলে। ওইটা আমার অনেক খারাপ লাগে। স্কুলেও পরিষ্কার করে না, তারপরে দৌড়াদৌড়ি করে, তারপরে এই ক্লাসে ময়লা করে, স্কুলের মাঠে এটা ওটা খেয়ে ঝুড়িতে না রাখে আর ওইদিকে দিকে ফেলে দেয়। ওগুলো আমার অনেক খারাপ লাগে আমার স্কুলে। ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে শ্রদ্ধার সম্পর্ক ছিল তা কি এখন নষ্ট হয়ে যাচ্ছে? জানতে চাচ্ছি একজন শিক্ষার্থীর কাছে। আমি নবম শ্রেণীর একজন ছাত্র। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক একটি অত্যন্ত সম্মানের সম্পর্ক। শিক্ষার্থীদের উচিত অবশ্যই তাদের শিক্ষক মণ্ডলীকে সম্মান প্রদর্শন করা। আমরা শিক্ষার্থী হিসেবে আমরা শিক্ষককেই সম্মান প্রদর্শন করে থাকি। তবে আজকাল কিছু দুঃখজনক ঘটনাও ঘটে থাকে। আমরা অনেক সময় শুনতে পাই শিক্ষার্থীর হাতে শিক্ষক মণ্ডলী অনেক অপমান ও নাজেহাল হচ্ছে। এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। যদি শিক্ষক মণ্ডলীর সাথে আমরা ঠিকমতো সম্মান প্রদর্শন করে না থাকি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে করে আমাদের শিক্ষাও ক্ষতির সম্মুখীন হবে, দেশও জাতীয় ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আমি মনে করি শিক্ষক মণ্ডলীর সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো আছে। যদি কখনো কোনো দুঃখজনক ঘটনা ঘটে যায়, সেই সব যেন না ঘটে, সেজন্য শিক্ষার্থী হিসেবে আমাদের সবার সচেতন হতে হবে, যাতে শিক্ষক মণ্ডলীর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, তারা আমাদেরকে স্নেহ করেন এবং আমরাও তাদেরকে সম্মান করি। তাহলে আমাদের দেশ এবং জাতি ঠিকমতো এগিয়ে যেতে পারবে। আমি একজন দশম শ্রেণীর শিক্ষার্থী। ইদানিং দেখা যায় কোনো ঘটনা ঘটলে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়, এমনকি স্কুলের দরজা জানালা ভেঙে ফেলা হয়, স্কুলের ভেতরে ঢুকে ক্ষয়ক্ষতি করা হয়, স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি চালানো হয়। এটি আসলে কোনোভাবে ঠিক না। একটি স্কুল হলো একটি দেশ এবং সমাজের সম্পদ। একটি স্কুল আমাদের শিক্ষার্থীদের সম্পদ। যে কোনো কারণে যদি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, আমাদের স্কুলের ক্ষয়ক্ষতি করা হয়, তা অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ। আমরা কিছুতে চাই না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হোক।
শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি হলে তাতে আমাদের সবারই ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়। শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুর ঊর্ধ্বে, তাই শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। একজন শিক্ষক তিনি জানাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের মধ্যে যে সহিংসতা, দ্বন্দ্ব, অন্যায় আচরণ থেকে মুক্ত থাকার জন্য একটি সুন্দর পরিবেশ দরকার। সেটা আসলে কেন নষ্ট হচ্ছে, বা শিক্ষকগণ কি এই শান্তি রক্ষায় ব্যর্থ হচ্ছেন? এখন বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যাচ্ছে যে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানে এখন আমাদের যে শৃঙ্খলা বা আমাদের যে আদব কায়দা, আমাদের যে কি আছে, যে জিনিসগুলা বিঘ্নিত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, মূলত এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা তথা কি আছে শিক্ষক দায়ী নয় মনে করি আমি। হয়তোবা কিছু প্রেক্ষাপট মিলে কিছু শিক্ষার্থী হয়তোবা পারিপার্শ্বিক অবস্থার ভেদে কি আছে তারা পরিবেশ বিঘ্নিত করে, যার কারণে পরিবেশের মধ্যে এই প্রভাবটা ফেলে থাকে। তাহলে আমি আশা করব শিক্ষক হচ্ছে যে শ্রদ্ধার পাত্র। আমিও যদি হইতে বা শিক্ষককে যদি না পাইতাম, আমি এই জায়গায় এই অবস্থানে উপনীত হতে পারতাম না। আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই তাদেরকে শিক্ষক আছে, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। পিতামাতা আছে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। না হয় আমাদের ভবিষ্যৎ লক্ষ্য যেটা আছে সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না যদি শিক্ষককে যদি সম্মান না করি। আমি আশা করব প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী তাদেরকে তাদের যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, এইটার মধ্যে গণ্ডির মধ্যে থাকার মধ্যে আমি তাদেরকে আহ্বান জানাবো, যাতে আমরা একটা সুন্দর পরিবেশের মাধ্যমে ভবিষ্যৎ যাতে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই আমি আশা ব্যক্ত করছি। আসলে অ্যাকচুয়ালি আমি একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব, প্রত্যেক শিক্ষকের সেই দায়িত্বটা অবশ্যই যেখানে আছে সেখানে দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, হয়তো বা আমার দায়িত্বটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে এবং শিক্ষার্থী যারা আছে তাদের মাঝে আমাদের যে জ্ঞানের আলো আছে সেটা ছড়িয়ে দেওয়া, বা সেটা পরিবেশকে সেটা সুন্দরভাবে কি আছে সাজিয়ে রাখা, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো আমি আশা করি যাতে প্রত্যেক শিক্ষার্থী তাদের যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা যথাযথ যদি পালন করে, তাহলে আমরা আশা করি আমরা অদূর ভবিষ্যতে আমরা বা একটা সুন্দর পরিবেশ পাবো বলে আমরা মনে করি, এবং এই বিশৃঙ্খলাগুলো হবে না বলে আমি আশা করি। আমি একজন মা হিসেবে বলছি, শিশুকে ছোটকাল থেকে কিভাবে সুন্দরভাবে একটা নৈতিক শিক্ষা পরিবার থেকে দিতে হবে। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমাজের সকলের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলাটা তাকে শিখাইতে হবে। এবং স্কুল এবং কলেজের পর্যায়ের বাবা মা, শিক্ষক মণ্ডলীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেটাও পরিবার থেকে শিখাইতে হবে। আর হচ্ছে যে এটা হোক মানে রাস্তাঘাটে একটা রিক্সাওয়ালার সাথে হোক কিভাবে তাকে হচ্ছে নমনীয় হয়ে কথা বলা, একটা সুন্দর ব্যবহার দিয়ে তাকে হচ্ছে যে কথা বলা, বৃদ্ধ মানুষের সাথে এই যে আচরণগুলা এটা পরিবার থেকে শেখাইতে হবে। পরিবার হচ্ছে প্রধান শিক্ষক। এই শিক্ষাগুলা যদি পরিবার থেকে প্রথমত শিখে না আসে, তাহলে হচ্ছে বড় হয়ে তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভালো আচরণ করবে না, এবং এতে করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এই যে এখন যে পরিস্থিতিতে আমরা এগুলা দেখতে পাচ্ছি, প্রধান কারণ হচ্ছে পরিবার। শিশু বয়স থেকে হচ্ছে বাবা মার প্রধান দায়িত্ব তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার, যাতে করে একটা সুন্দর একটা সমাজ গঠন করতে পারে এবং পরিচালনা করতে পারে, সবার সাথে মানিয়ে চলতে পারে। একজন বাবা জানাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে জরিমানা করা বা বিনা অনুমতিতে যে তাদের অনুপস্থিতি সেটির জন্য শাস্তির বিধান রাখা, জরিমানা করা কি ঠিক কিনা, তাতে কি শিক্ষার্থীরা নিয়মের মধ্যে ফিরে আসে কিনা? অবশ্যই ছোটোখাটো শাস্তির প্রয়োজন হবে, যেহেতু ওরা বালবান্ধব আসলে কিছু বোঝে না, অন্যদিকে সবসময় এরা খেয়াল করে অনিয়ম কিছু করে থাকে। এদেরকে কিছু ছোটোখাটো শাস্তি না দিলে এরা ফিরে আসে না। এদেরকে ফিরে আনার জন্য শাস্তির অবশ্যই দরকার আছে, না হয় ফিরে আসবে না। ছোটোখাটো জরিমানা করা এটিও একটা শাস্তি। শুধু টাকা বেশি দিলে যে জরিমানা বড় হবে এটা না, সামান্য শাস্তি, সামান্য জরিমানা করলেও এটা একটা শাস্তির পর্যায়ে পড়ে যায়। তো আমি মনে করি এটা বাবা হিসাবে এদেরকে ফিরে আনার জন্য ছোটোখাটো শাস্তি দেওয়া উচিত। ছোটোখাটো অনিয়ম করলেও এদের যদি জরিমানা করা হয়, এরা অনিয়ম থেকে নিয়মের দিকে ফিরে আসে। হ্যাঁ, আমি বাবা হিসাবে এটা বলতে পারি, এই জন্য এদেরকে ছোটোখাটো শাস্তি দেওয়া উচিত। এই স্কুলে একটা প্রশাসন আছে, এটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য যারা ইরেগুলার থাকে এদেরকে জরিমানা করলে রেগুলারটি আসে না।
এই জন্য এদেরকে জরিমানা করে নিয়মতান্ত্রিক মধ্যে নিয়মের মধ্যে আনা দরকার, এই জন্য জরিমানা করা উচিত। আমি বাবা হিসাবে এটা আমি ভালো মনে করি, সামনে জরিমানা করা মানে নিয়মতান্ত্রিকের মধ্যে নিয়ে আসার জন্য। একজন শিক্ষক তিনি জানাচ্ছেন যে শিক্ষার্থীরা যাতে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে সেজন্য তারা কিভাবে শিক্ষার্থীদের উৎসাহ দেন। আসলে আমাদের একটা কথা আছে যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করাই হচ্ছে ধর্মের মূল লক্ষ্য। ঠিক তেমনই আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা নিজ ধর্মকে শ্রদ্ধা করো এবং অপরজনের ধর্মকেও তোমরা শ্রদ্ধা করো। ঠিক তেমনই আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি এবং আমরা উপদেশ দিয়ে থাকি যে আমরা স্ব ধর্মকে সম্মান করি এবং অপরজনের ধর্মকেও আমরা যথাযথভাবে সম্মান করি। এই শিক্ষাটাই আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকি। এরপর রয়েছে গান। যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শ্রোতা বন্ধুদের মধ্যে আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, এখন শুনবেন জরুরি বার্তা। শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের শাস্তি ও সহিংসতা বন্ধ করতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব শিক্ষাঙ্গন হোক শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টসে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।